দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি ৩০ ঘন্টা পর প্রত্যাহার। সারা দেশে ট্রেন চালু হলেও ছাড়ছে দেরিতে। খুলনায় জামিন পেলেন শ্রমিক নেতা আলী আজিম। ট্যাঙ্ক, লরি, ধর্মঘট প্রত্যাহার, ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু। বরিশালে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ১৫ রুটে বাস চলাচল বন্ধ। যাত্রীদের দুর্ভোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। মানিকগঞ্জে রাস্তা খুলে দেওয়ার দাবিতে এলাকাবাসী ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। দীর্ঘ যানজটে চরম ভোগান্তি। আরাকান আর্মির কবল থেকে ১৩ দিনেও মুক্ত হয়নি বাংলাদেশি কার্গো জাহাজ। ইয়াঙ্গুন টেকনাফ বাণিজ্য বন্ধে উদ্বেগ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দাবি পূরণের আশ্বাসে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারে ৩০ ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। ট্রেন চলার খবরে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। নিজ নিজ গন্তব্যে পৌঁছতে ভোর থেকে স্টেশনে আসেন যাত্রীরা। দেশের বিভিন্ন স্টেশনে ভোর থেকে ট্রেন চালু হলেও ছেড়েছে কিছুটা দেরিতে। সারা দেশের মতো চট্টগ্রামেও ৩০ ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল। সকাল ৮টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রেন চট্টলা এক্সপ্রেস ঢাকার পথে যাত্রা করে। যাত্রীদের সুবিধা বিবেচনা করে নির্ধারিত সময়ের ২ ঘন্টা ১০ মিনিট দেরিতে ছাড়ে ট্রেনটি। পরে একে একে স্টেশন ছেড়ে যায় পাহাড়িকা ও সুবর্ণ এক্সপ্রেস। ট্রেন চলাচল শুরু হলেও সকালের শিডিউল ঠিক থাকেনি বেশিরভাগ ট্রেনের। ট্রেন চলাচল স্বাভাবিক হয়, স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সকাল থেকেই স্টেশনে ছিল ভিড়। ট্রেনটা যদি না ছাড়তো তাহলে আমাদের কি হতো, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাইতো, ভোগান্তির শিকার হতো। চট্টগ্রাম থেকে কোনো ট্রেনের যাত্রা আমরা বাতিল করছি না। আমাদের শিডিউল কিছুটা বিপর্যয় হচ্ছে। আশা করি আমরা বিকালে মহানগর গোদলি থেকে শিডিউল বিপর্যয় থাকবে না। সবগুলো ট্রেন আশা করি সঠিক সময় চালাতে পারবো। রাজশাহী থেকে ভোরে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন। পরে ঢাকার পথে যাত্রা করে মধুমতি, বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন। তবে ২০ মিনিট দেরিতে ছাড়ে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস। ট্রেনে ভ্রমণ করতে পেরে স্বস্তি জানান যাত্রীরা। আমার নিশ্চিত ছিল আমি বাসে যাব, সকালে শুনলাম প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট। সেক্ষেত্রে আমি এসেই আমি টিকিটটা পেয়েছি। আমি অনেক সো হ্যাপি। কাজে তারা যোগ দিবে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে আমাদের রাজশাহী থেকে দূরপাল্লাস এবং স্বল্প পাল্লার যে ট্রেনগুলো সেগুলো যথারীতি ছেড়ে যাচ্ছে। এদিকে সিলেট স্টেশন থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে কালনী এক্সপ্রেস ট্রেন। প্রায় ১.৫ দিন পর ট্রেন চলা শুরু হয়, ভোগান্তি কেটেছে যাত্রীদের। পুনরায় সবকিছু আবার চালু হয়েছে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। খুলনা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় ট্রেন। রেল চলাচল স্বাভাবিক হওয়ার খবরে ভোর থেকে স্টেশনে আসেন যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩০ ঘন্টা বিরতির পর চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়েছে। কমলাপুর থেকে ছাড়া বেশিরভাগ ট্রেন ১-১.৫ ঘন্টা, এমনকি সর্বোচ্চ ৪ ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে ট্রেন। কর্মবিরতির পর পুরো দমে কার্যক্রম চালু করে পরিস্থিতি স্বাভাবিক হতে ২ থেকে ৩ দিন লাগতে পারে বলছে রেল কর্তৃপক্ষ। সকাল ৯টায় কমলাপুর রেল স্টেশনের তথ্য সেবা কেন্দ্রের সামনের চিত্র এটি। ছাড়ার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরেও কাঙ্ক্ষিত ট্রেনের দেখা নেই। ট্রেন ছাড়তে কতক্ষণ দেরি হবে বা কখন স্টেশনে ট্রেন আসবে এমন প্রশ্নের জবাব পেতে তথ্য কেন্দ্রে এসেও মিলছে না খবর। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ওনারা এই ফোন দিয়ে যাচ্ছে, রিং হচ্ছে না, ওনারা কিছুই জানে না, বলতেছে আমাদের কিছু করারই নেই। অযথাই তথ্য কেন্দ্রটা নেওয়া হয়েছে, এটা কোনো কারণই নেই। উনি ইনফরমেশনটা আমাকে দিতে পারছে না, তো তাহলে সেবা কেন্দ্র মানে কি? গভীর রাতে ট্রেন চালুর সিদ্ধান্ত জানতে পেরে পরিবার পরিজন নিয়ে ভোরে কমলাপুর রেল স্টেশনে আসেন অনেক যাত্রী। তবে জয়ন্তিকা ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ৬০০ টাকা খরচ করে এখন আসার পরে দেখতেছি যে এটা বাতিল, বুড়িমারি এক্সপ্রেস বাতিল। তাহলে আমাদের মেসেজ দিল না কেন, আমাদের জানাইলো না কেন? আমরা তো প্রতিটা যাত্রী, তো আমি জানি যে কর্মবিরতি প্রত্যাহার করছে, আর যাইতে পারবো, এই জন্য আসছি। অর্গানাইজেশনের অব্যবস্থাপনার জন্য জনগণ সাফার করবে কেন? ওয়াই? এটা আমার প্রশ্ন।
রেল কর্তৃপক্ষ জানায় কর্মবিরতির পর কিছু ট্রেনের শিডিউলে ব্যাঘাত ঘটেছে, দেরিতে ছেড়েছে বেশ কিছু ট্রেন। এ সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে কয়েকদিন লাগবে বলেন স্টেশন ম্যানেজার। প্রথম ট্রেন দুমকেশ এক্সপ্রেস শুধুমাত্র 30 মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়। শুধুমাত্র ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা 4 ঘন্টা বিলম্বে ছেড়ে যায়, ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা 2-1 দিনের ভিতর আশা করতেছি মেকআপ করতে পারবো, কিন্তু যে ট্রেনগুলো বেশি বিলম্ব হয়েছে সেগুলো অফডেতে আমরা অফডের পরে মেকআপ হয়ে যাবে। দুপুর 1:30 পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়েছে 22টি ট্রেন, আর কমলাপুরে পৌঁছেছে 10টি ট্রেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের জামিন মঞ্জুর করেছে আদালত। এদিকে খুলনা অঞ্চলের ট্যাঙ্ক লরি শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বিভিন্ন ডিপো থেকে চলছে জ্বালানি সরবরাহ। শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু হয়েছে। এর আগে রোববার দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের পর পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করেন শ্রমিকেরা। 3 দিন ধরে চলা ধর্মঘটে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দেয়। অনেক রিফুয়েলিং স্টেশনে বন্ধ হয়ে যায় জ্বালানি তেল বিক্রি। সবই তো লাগে। আমাদের দাবিটা তারা আমলে নিয়েছেন। তারা আমাদের এইভাবে আশ্বস্ত করেছেন যে পরবর্তী যেই দিন আমাদের কোর্ট উঠবে সেদিন আমরা এই জামিনটা ধরলে জামিন দেওয়াটার সার্বিক সহযোগিতা তারা করবে। রাস্তায় যানবাহন চলাচলে জনগণের দুর্ভোগ যাতে না হয় সেজন্য শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি এই ধর্মঘটটা আপাতত স্থগিত ঘোষণা করেছে। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বরিশাল রূপাতলী বাস টার্মিনালে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। ভোর 6টা থেকে 15টি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জেরে হঠাৎ ধর্মঘটে বিপাকে যাত্রীরা। বুধবার সকাল থেকে বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, ঝালকাঠি, খুলনা সহ 15টি রুটে বাস চলাচল বন্ধ। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। সকাল থেকে স্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় গন্তব্যে যেতে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে তাদের। আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটো চালকের বিরুদ্ধে। বাস চলবে না, এখন বিকল্প রাস্তায় বেশি ভাড়া দিয়ে যাইতে হবে আর কি। আপনাদের তো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বা জরুরি কোনো কারণেই যাইতে হয়, তো এখন এই জায়গায় এসে দেখি বাস চলাচল বন্ধ। নিরাপদে বাস চলাচল করার সুষ্ঠু ব্যবস্থা এটা তো সবার আমাদের উচিত। বাস শ্রমিক ইউনিয়নের অভিযোগ, বিভিন্ন সময়ে মারধর ও লাঞ্ছনার শিকার হচ্ছেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা। কথায় কথায় শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের হেনস্থা, টানা হেঁচড়া, নিয়ে যাওয়া, আমরা এগুলোর থেকে সবসময় একটু বিরত থাকতে চাই। আশা করি সামনে এরকম আচরণ পাবলিক হোক, ছাত্র হোক, প্রশাসন হোক, কেউ যেন না করে। মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় বিএম কলেজের এক শিক্ষার্থীকে বাসে লাঞ্ছিতের অভিযোগে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে ধর্মঘট শুরু করেন পরিবহন শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, শুরুতেই জানতে চাই যে অনিরাপদ বোধ করছেন কেন শ্রমিকরা, আর সমস্যার সমাধানের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কি? জি, আমি শেষ প্রশ্নটা দিয়ে উত্তর শুরু করি। সেটা হচ্ছে, সমস্যা যেটি হয়েছে তার সমাধান গত রাতেই হয়ে যেত। ওনারা চেয়েছিলেন একটি আশ্বাস, পুলিশ প্রশাসনের কাছে একটি আশ্বাস চেয়েছিলেন যে এবার বারবার আমরা মার খাচ্ছি, তো এটা যাতে না হয়, এই ধরনের একটা আশ্বাস দিলে ওনারা আর করবেন না। এটা গতকালকে রাত থেকে এখন পর্যন্ত এই আশ্বাস পূরণের জন্য কেউ আসেনি। তবে 3:30টার সময় আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে তারা আসবেন। একটা সিটিং হবে, সর্বোচ্চ 15-20 মিনিটের একটা সিটিং হবে, এবং আশ্বাস বরাবরের মতো যেমন আশ্বাস হয় সেরকম হবে। সবাই জানে
কিন্তু উদ্যোগটি কেউ নিল না। এবং যত দ্রুত আমি বলেছি যে শুরুতে এটা শেষ করে দেওয়া যেত, এত দুর্ভোগ সৃষ্টির কোনো কারণ ছিল না। কেন যে এই দুর্ভোগ সৃষ্টি করা হলো, কেন যে পুলিশ প্রশাসন থেকে আগাম এসে এই ধর্মঘটটি শুরু হওয়ার পর এসে কথা বলা হলো না, এটাই আমরা আসলে বুঝতে পারছি না। আমরা অপেক্ষায় আছি, হয়তো 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু আভাস পাচ্ছি যে এই ধর্মঘট হয়তো শেষ হয়ে যেতে পারে, যদি তারা পরিপূর্ণ আস্থা পান, আশ্বাসে যদি বিশ্বাস রাখতে পারেন। আর যে কথাটি বলা হচ্ছে নিরাপত্তা, আসলে বরিশালের নিরাপত্তায় কোনো সেক্টরই আছে বলে মনে হয় না। শিক্ষার্থীরা তাদের যে দাবি তুলেছে তাও ঠিক, এই শ্রমিকরা যে দাবি তুলেছে তাও ঠিক। এখন বিষয়টা হচ্ছে কারোই ধৈর্য নেই। শ্রমিকরা যেটি বলছে যে বাসটি অন্তত এই অকারেন্স হয়েছে যে বাসটিতে, সেটি ভাঙাটাকেও তারা মানে না। হয়তো তারা যারা এই ঘটনা ঘটেছে তাদের একটা শাস্তি দেওয়া যেত, কিন্তু সেই বাস ভাঙা হয়েছে। পরবর্তীতে কে বা কারা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে ওই অন্য দুটি বাস ভাঙলো এবং সাথে সাথে ইউনিয়নের অফিস চুরমার করে দিল। তো এটা তো আসলে বারবার এটা সহ্য করার বিষয় না। সেক্ষেত্রে ওই যেটি বলা হলো যে আশ্বাস দরকার, সেই আশ্বাস কতটুকু বাস্তবায়ন হয় সেটি বড় কথা না। আশ্বাস পেলেই এটি স্থগিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আর হয়তো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশালে 15 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। এবার বিশ্ব ইজতেমা ঘিরে নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বেলা 11:30টার দিকে গাজীপুরে ইজতেমা ময়দানে পরিদর্শন করে কথা বলেন তিনি। আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। বিশেষ নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, নৌটহল ও হেলিকপ্টার টহল থাকবে। পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা, আইপি ক্যামেরা ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। এছাড়া প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিংয়ের পাশাপাশি বুকলেট দেওয়া হয়েছে বলেও জানানো হয়। আগামী শুক্রবার শুরু হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের, তাদের হাতে থাকবে। রাজশাহী রেল স্টেশনে হামলার ঘটনায় জড়িত মূল হোতা সুমন আহমেদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, রেল স্টেশনে হামলা ও ভাঙচুরের সাথে জড়িত সুমন আহমেদকে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে শনাক্ত করা হয়। পরে সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় জিআরপি রাজশাহী থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি। ঢাকার দোহারে 10 বছরের এক শিশুকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার মেঘুলা বাজারের একটি ভবনের ছাদ থেকে শিশুটিকে উদ্ধার করে পাশের মাদ্রাসার শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, মাদ্রাসার শিক্ষার্থীরা ভবনের ছাদে শিশুকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জ্ঞান ফেরার পর শিশুটি জানায় তার নাম আল আমিন, বাড়ি দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মহামাইনকা গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। পিরোজপুরে নেসারাবাদে অফিস সহকারী হারুন হত্যা মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুখতার আলম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতে উপস্থিত ছিলেন। হারুনুর রশিদ বরিশাল অ্যাকাউন্টস অফিসের MLSS পদে চাকরি করতেন। 2006 সালে 26শে অক্টোবর নেসারাবাদের বিষ্ণুকাঠি গ্রামের একটি খালের পাশে আসামিরা তাকে হত্যা করে 6,000 টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় 27 অক্টোবর সারিংকাঠি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে হত্যা মামলা করেন। সাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষে আদালত আজ এ রায় দেয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলাটি বিচার হয়। বিচারে সাক্ষী প্রমাণে আসামিদের বিরুদ্ধে যথেষ্ট
সাক্ষী প্রমাণ পাওয়া যাওয়ায় মাননীয় আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং 50,000 টাকা জরিমানা প্রদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকালে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, বৈষম্যহীন দেশ গড়তেই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, অথচ ভর্তি পরীক্ষায় এখনও পোষ্য কোটার নামে একটি বৈষম্য তৈরি করা হয়েছে। অযৌক্তিক এই কোটা সংস্কার না করে সম্পূর্ণরূপে বাতিলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। দ্রুত সময়ের মধ্যে বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। বিশ্ববিদ্যালয়গুলোতে এমনকি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো যে অযৌক্তিক পোষ্য কোটা সেটা এখনো বহাল আছে। আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এই অযৌক্তিক পোষ্য কোটা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল আছে সেই পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করবে। খাল দখলের কারণে প্রায় 3,000 বিঘা আবাদি জমিতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামে সরকারি খাল দখলের অভিযোগ বিগত সরকারের আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে খালের মাঝে বাঁধ দিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছেন তারা। সরকারি খাল দখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চলনবিল অধ্যুষিত সিংড়ার ছোট চৌগ্রামে রয়েছে 3টি সরকারি খাল, যার বেশিরভাগই দখলে রেখেছে এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। এসব খালের মাঝে বাঁধ দিয়ে করছেন মাছ চাষ। পানি প্রবাহ না হওয়ায় আবাদি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সময় মতো আবাদ করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এলাকার কৃষকরা। অতীতে খাল উদ্ধারের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি দলীয় প্রভাবের কারণে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা পরিদর্শনে এসেও নেয়নি ব্যবস্থা। বাবুসন্দার, ফারুক, জামাল আরো কিছু আছে যারা খাল বন্ধ করে, এই খালগুলোর মুখে ওরা বাঁধ দিয়ে এবং পুকুর কাটছে। পুকুর কাটার জন্য এইখানে পানি জলবদ্ধতা থাকে, পানি নামে না। একসময় এটা খাল ছিল, এখন হচ্ছিল পুকুরের কারণে সব খালের মুখ বন্ধ হয়ে গেছে, নৌকা চলাচল বন্ধ। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দখলদারদের অনেকেই। তবে কোনো প্রভাব খাটিয়ে খাল দখল করা হয়নি। পৈতৃক সম্পত্তির দাবি তাদের একজনের। আমাদের বাপ দাদারা কিনে সম্পত্তি, আমরা কিনিনি। সেখানে পুকুর দিয়ে আমরা মাছ চাষ করতেছি, এটা অবৈধভাবে কোনো কিছু করতেছি তা না। সরকারি খাল দখলের সুযোগ নেই। কেউ যদি দখল করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালের পানির প্রবাহ যাতে সঠিকভাবে যায় এই জন্য ইতিমধ্যে আমরা তাদেরকে নিষেধ করেছি, এখানে কোনো জলাবদ্ধতা সৃষ্টি করা যাবে না এবং সেখান থেকে কিভাবে এই খালটাকে আরো উন্মুক্ত করে রেগুলার করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। এক যুগ ধরে দফায় দফায় খাল দখলের কারণে প্রায় 3,000 বিঘা আবাদি জমিতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, যা দ্রুতই সমাধান চান ছোট চৌগ্রামের বাসিন্দারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আঞ্জুমান এ আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখায় সোমবার পবিত্র মিরাজুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার হালিশহর বি ব্লকে আশরাফিয়া ওসমানিয়া হানাফিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। পিএইচপি ফ্যামিলির ফিনান্স ডিরেক্টর আঞ্জুমান এ আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ আলী হোসেন সোহাগ আশরাফি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।